জামাতে ইসলামের কিছু স্ট্র্যাটেজিক্যাল অবস্থান চেঞ্জ করতে হবে। কেন আমি বলছি? কারণ বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা ভালো ডেমোক্রেটিক কান্ট্রিতে রূপান্তরিত হতে হয়, তাহলে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে এবং ডেমোক্রেটিক ভ্যালু চর্চার জন্য বাক স্বাধীনতা খুবই জরুরি। আর শক্তিশালী বিরোধী দল থাকলে তাহলে বাক স্বাধীনতা এবং ডেমোক্রেসি টিকে থাকবে। জামাতে ইসলাম নিজেও এই জিনিসটা বোঝে, কিন্তু জামাতে ইসলাম বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন দিয়ে মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করে, যেটা আসলে লং রানে গিয়ে টিকবে না। মানুষ দিন শেষে বুঝতে পারবে যে এই দলটি ধোঁকাবাজ বা প্রতারক। তাই জামাতে ইসলামের স্ট্র্যাটেজি হতে হবে একদম ফেয়ার, সত্যের উপর ভিত্তি করে তাদেরকে রাজনীতি করতে হবে। এখানে তাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যে এই দেশ তো ৭১-এ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। তো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটার প্রতি মানুষের আজীবন একটা সফট কর্নার থেকে যাবে। সুতরাং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধকে অপমানিত করে এই দেশের রাজনীতি হয়তো আপনি মানুষকে কিছু সময়ের জন্য ব্লাইন্ড করে করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের পলিটিক্স এই দেশে কখনোই সম্ভব না। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, এটি আমাদের কালচার এবং সাইকোলজির একটা অংশ হয়ে গেছে, এটি বুঝতে হবে। হয়তো মানুষকে বেহেস্তের লোভ দেখিয়ে অল্প কিছুদিন আপনি বোকা বানাতে পারবেন, লং রানে এই ধরনের বট বাহিনী, মিথ্যাচার, এগুলো কিন্তু টিকবে না। তাহলে জামাতে ইসলামকে কিভাবে, কোন কৌশল অবলম্বন করলে মেইন স্ট্রিম ডেমোক্রেটিক ধারায় তারা পৌঁছাতে পারবে? তারা হয়তো ইসলামের কথা বলে ইসলামাইজ করে তারা ক্ষমতা অর্জন করতে চায়। ইসলামাইজ ছাড়াও যদি আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় যেতে পারে, তাহলে জামাতে ইসলামও পারবে। তারা অবশ্যই ইসলামিক কালচার, ভাবধারা, ভাবগাম্ভীর্য বজায় রাখবে, বাট এটা মিনিমাম লেভেলে। এরা যদি একদম এক্সট্রিম লেভেলে কনজারভেটিভ হয়ে যায়, মানুষ কিন্তু ধীরে ধীরে তাদের কাছ থেকে মুখ সরিয়ে নেবে। তো এখন যে জিনিসটা করতে হবে, প্রথমত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সকল ধরনের প্রোপাগান্ডা, মিথ্যাচার, এগুলো তাদেরকে স্টপ করতে হবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের খুব বেশি কথা বলার দরকারই নাই। এটা তাদের হেডেক না। তাদের হেডেক হচ্ছে দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায়, মানুষের অধিকার কিভাবে সুনিশ্চিত করা যায়। সরকারি দল দেশ বিরোধী কোনো চুক্তি করলে, কোনো কাজ করলে, সেটার বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদ করতে হবে। কারণ পলিটিক্সে একটা থিওরি আছে যেটিকে বলা হয় অ্যান্টি ইনকামবেন্সি থিওরি। এই থিওরির মূল কথা হচ্ছে যে যখন একজন খারাপ শাসক দেশ চালায়, তখন মানুষ ওই শাসকের প্রতি বিরক্ত হয়ে তখন ওই শাসককে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা পানিশমেন্ট ভোট দেয়, দিয়ে বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসে। তো বাংলাদেশে কিন্তু বারবার এই অ্যান্টি ইনকামবেন্সি থিওরির প্রয়োগই ঘটছে। যেমন ধরুন, বিএনপির কথা যদি একদম খুবই নিরপেক্ষভাবে চিন্তা করেন, বিএনপি কি খুব সুন্দর, একদম সোনার বাংলার সোনার দল? ব্যাপারটা মোটেও এমন না। বিএনপির ব্যাকগ্রাউন্ড যদি একবার চেক করে দেখেন, মানে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে তারা প্রথম বানিয়ে দিয়েছে দুর্নীতিতে, সীমাহীন দুর্নীতি। বিএনপির সময়ে অনেক ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। বিএনপির সময়ে বিদ্যুৎ ছিল না, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অনেক ব্যর্থতার পরেও মানুষ কেন বিএনপিকে ভোট দিয়েছে? কারণ যেই সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারের কিছু কিছু কর্মকাণ্ড মানুষের হয়তো ভালো লাগেনি। তারা, যারা এই দলকে রিপ্রেজেন্ট করে, তাদের আচার আচরণ, উগ্রতা, ক্ষমতার অপব্যবহার, এগুলো মানুষের ভালো লাগেনি। ফলে মানুষ তাদেরকে পানিশমেন্ট দিয়ে, পানিশমেন্ট ভোটের মাধ্যমে ধরেন আওয়ামী লীগকে অপসারণ করে আবার সেই খারাপ দল হিসেবে যারা পরিচিত ছিল, তাদের কাছে বেটার এক্সপেকটেশনের আশায় তাদেরকে ভোট দিয়েছে। সো আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে জিনিসটা হয়, বারবার ক্ষমতার হাত বদল হয়, এটা একদম ন্যাচারাল। সুতরাং জামাত যদি অর্গানাইজ থাকে, তাহলে জামাতের হাতে ক্ষমতা আসবেই। কিন্তু এত দীর্ঘদিন জামাত ক্ষমতা থেকে
বঞ্চিত হলো কেন? বঞ্চিত হওয়ার ওই প্রধান কারণটাই, তারা মুক্তিযুদ্ধকে হেয় করে, বাংলাদেশের স্বাধীনতাকে হেয় করে, বাংলা ভাষা, বাংলা কালচার, বাঙালিত্বকে তারা সবসময় হেয় করে, ছোট করে। ফলে বারবার তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একবার চিন্তা করুন, মানুষ অ্যান্টি ইনকামবেন্সি থিওরি অনুযায়ী যদি পানিশমেন্ট ভোট দিয়ে আওয়ামী লীগকে সরাতে পারে, বিএনপিকে সরাতে পারে, তাহলে থার্ড চান্স কিন্তু একবার মানুষ জামাতকে দিবেই। কিন্তু এত লম্বা সময় কেন লাগলো? কারণ তাদের কিছু কিছু স্ট্র্যাটেজিক্যাল মানে ভুল রয়েছে। ফলে বারবার জামাত ব্যর্থ হচ্ছে, এবং এইবার যে তারা একটা বিপুল সংখ্যক ভোট পেয়েছে, এটাও এই এই একই কারণ, বিএনপি এবং আওয়ামী লীগের ওই পানিশমেন্ট ভোট। তারা বিএনপিকেও দেখতে চায় না, আওয়ামী লীগকেও দেখতে চায় না, অ্যান্টি ইনকামবেন্সি থিওরি অনুযায়ী, যে তারা এই দুইটা দল থেকেই মুখ ফিরিয়ে। ফলে এখানে কিন্তু জামাতে ইসলামের খুব বেশি অ্যাচিভমেন্ট নাই। এই যে বিএনপি ক্ষমতায় আসলো, বিপুল সংখ্যক আসন জয় করে তারা সরকার গঠন করলো, এটা কি বিএনপির খুব বড় ক্রেডিট? তারা অতীতে খুব ভালো রেকর্ড করেছে, দেশের ডেভেলপমেন্ট করেছে? ব্যাপারটি মোটেও এরকম না। সুতরাং জামাতে ইসলামের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। বেশি কনজারভেটিভ কথাবার্তা বলা যাবে না, নারী বিদ্বেষী, নারী বিরোধী কথা বলা যাবে না, বাঙালির সেন্টিমেন্টকে আঘাত করে কথা বলা যাবে না। তারা এই কোর জায়গাগুলোতে যদি তারা পরিবর্তন আনে, তাহলে অ্যাকর্ডিং টু অ্যান্টি ইনকামবেন্সি থিওরি, মানুষ একটা সময় অলরেডি বলা শুরু করেছিল যে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, এবার দাঁড়িপাল্লা। তো মানে সময়ের পরিক্রমায় একটা সময় মানুষ তাদেরকে ভোট দেবে, কিন্তু যতদিন তারা এই বাঙালিত্বকে, বাঙালির কালচার, ভাষা, এগুলোর বিরোধিতা করবে, মানুষ কখনোই তাদের ওই অ্যান্টি ইনকামবেন্সি থিওরির যে পানিশমেন্ট ভোট, সেটা কিন্তু তারা পাবে না। ফলে তাদেরকে এখনই ঠিক করতে হবে আসলে ভবিষ্যতে কিভাবে মিডিয়াতে কথা বলতে হবে। যেমন ধরুন, এবার তারা প্রচন্ড গুজব ছড়িয়েছে, এই গুজবের ফল কিন্তু তারা পজিটিভলি পেয়েছে। কিন্তু একটা জিনিস যখন গুজবের উপর দাঁড়ায়, মিথ্যাচারের উপর দাঁড়ায়, হয়তো ওইটার একটা সাময়িক বেনিফিট পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ একবার এমনভাবে মুখ ফিরিয়ে নিবে, তখন আর ঘুরে দাঁড়ানোর জায়গাটা থাকবে না। সো এই বিষয়গুলো যদি জামাতে ইসলাম মাথায় রেখে পলিটিক্স করে, আমার মনে হয় ভবিষ্যতে তাদের জন্য একটা উন্মুক্ত খোলা মাঠ থাকবে। ন্যাচারালি তারা হয়তো একসময় ক্ষমতায় আসবে। কিন্তু আমি বারবার যেটা বলছি, তাদেরকে স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু চেঞ্জ করতে হবে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। তারা বর্তমানে যে স্ট্র্যাটেজি নিয়ে আছে, এই স্ট্র্যাটেজি নিয়ে মনে হয় না খুব বেশি তারা অ্যাডভান্স হতে পারবে। আশা করি আমি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।